আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি সেটি হলো নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তো নির্ণায়কটি শুরু করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে নির্ণায়ক কী। দেখো, ম্যাট্রিক্সে আমরা বিভিন্ন রকমের ম্যাট্রিক্স সম্পর্কে শিখেছি। স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। কিন্তু ডিটারমিনেন্টকে শুধুমাত্র স্কোয়ার হয়, ডিটারমিনেন্ট কখনো রেক্ট্যাঙ্গুলার বা রো বা কলাম এরকম হয় না, ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার হয়। এক। দ্বিতীয় কথা হলো যে নির্ণায়কটা কী। কোনো একটি ম্যাট্রিক্সকে, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে, কী বললাম, বর্গ ম্যাট্রিক্স, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে যদি তুমি একটি অপেক্ষক বা একটি সংখ্যায় প্রকাশ করতে পারো তবে সেই বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় নির্ণায়ক। নির্ণায়ককে সাধারণত ডেল বা ডি দিয়ে প্রকাশ করা হয়। তার প্রথম কন্ডিশন হলো একটা নির্ণায়ক হতে গেলে তাকে স্কোয়ার হতে হবে, বর্গাকার হতে হবে, এবং নির্ণায়ককে প্রকাশ করা হয় কী দিয়ে? ডেল চিহ্ন বা ক্যাপিটাল ডি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ধরো একটা ম্যাট্রিক্স যদি এ ইকুয়াল টু এ আই জে হয়, যেটা এন ইন্টু এন অর্ডারের, কেন রো এবং কলাম সেম হতে হবে না, তবে না বর্গাকার হবে, অর্ডারের হয়, তবে ওই ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট আকারে লিখতে গেলে লিখতে হবে ডেট অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ বা মড অফ ডে বা সমান সমান মডুলাস অফ এ আই জে ইন্টু এন, যেখানে আই ইকুয়াল টু 1 2 3 আই অর জে যাই বলো না কেন, আই অর জে ইকুয়াল টু 1 2 3 ডট 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 এন অবধি হতে পারে। দেখো, তাহলে একটা ম্যাট্রিক্সকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি তাকে অলওয়েজ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতাম অর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতাম। কিন্তু একটা ডিটারমিনেন্টকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন ডেল চিহ্ন বা ডি দিয়ে লেখা হয়, অথবা ডেট অফ এ লেখা হয় বা ডিটারমিনেন্ট চিহ্ন অফ এ লেখা হয়, আর তাকে অলওয়েজ এরকম সিম্বল দিয়ে, মানে ডেল ডিটারমিনেন্ট ভ্যালু বা এরকম সিম্বল দিয়ে লিখতে হয়। ক্লিয়ার? তাহলে সিম্বলের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে সেটি তোমার ম্যাট্রিক্স লিখেছো না ডিটারমিনেন্ট লিখেছো। যদি তুমি ডিটারমিনেন্ট লিখে থাকো তাহলে তোমাকে এরকম সিম্বল লিখতে হবে, যদি এর মাথায় এরকম দাগ পড়ে যায় মানে থার্ড ব্র্যাকেটের মতো হয়ে যায় তাহলে কিন্তু সেটি ম্যাট্রিক্সকে প্রকাশ করবে। সুতরাং রিপ্রেজেন্টেশনে একটা খুব ভাইটাল জায়গা। ক্লিয়ার? তাহলে ডিটারমিনেন্টকে কী দিয়ে প্রকাশ করা? ডেল বা ডি দিয়ে প্রকাশ করা। লেখার সময় আমরা যদি এ ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট লিখতে যাই কীভাবে লিখব? ডেট অফ এ বা ডিটারমিনেন্ট চিহ্ন অফ এ ইকুয়াল টু এই ব্র্যাকেট সাইডের সিম্বল দুটো যেন এরকম থাকে, এবং অলওয়েজ ডিটারমিনেন্ট কী হয়? স্কোয়ার হয় বা বর্গাকার হয়। ক্লিয়ার? তাহলে ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট হলো একটি এম ইন্টু এন অর্ডারের ম্যাট্রিক্সকে যদি একটি অপেক্ষক বা একটি সংখ্যারূপে প্রকাশ করা হয় বা যায় তখন ওই ম্যাট্রিক্সটিকে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা নির্ণায়কের সংজ্ঞা সম্পর্কে শিখলাম। দেন নির্ণায়কের বিস্তৃতিকরণ। নির্ণায়কের বিস্তৃতিকরণ বলার আগে আমরা বলছি যে তোমরা তো বর্গাকার ম্যাট্রিক্স শিখেছো, সেখানে তোমরা 2 ইন্টু 2 অর্ডার শিখেছো, তাই তো? 1 2 3 4 এটা আমার 2 ইন্টু 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। আর তোমরা কি শিখেছো? 3 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা 3 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? তো এই 3 ইন্টু 3 অর্ডার অবধি তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। এগুলো হলো 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স এবং এটা 3 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক সেম অ্যাজ ডিটারমিনেন্টের ক্ষেত্রেও তোমাদেরকে শুধুমাত্র তোমাদের সিলেবাসে রয়েছে আপ টু 3 ইন্টু 3 অর্ডার অবধি ডিটারমিনেন্ট, মানে 2 ইন্টু 2 অর 3 ইন্টু 3 অর্ডার ডিটারমিনেন্ট। যেহেতু বর্গাকার হতে হয় তাহলে 2 ইন্টু 2 অর্ডার হতে হবে, অর 3 ইন্টু 3 অর্ডারের ডিটারমিনেন্ট তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে নির্ণায়কের বিস্তৃতিকরণ, এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট আসছি, প্রথম প্রশ্ন আসে আমার এক্সপ্যানশন অফ EXPN SIN, এক্সপ্যানশন অফ সেকেন্ড
সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে সংক্ষেপে ডেট দিয়ে লেখা হয়, ডেট মিনস ডিটারমিনেন্ট। তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে কীভাবে আমরা এক্সপ্যান্ড করব? এক্সপ্যানশন অফ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট দিস। তাহলে সাপোজ 1 2 3 4 একে, বা আমি ইন জেনারেল তোমাকে দেখাচ্ছি A1 A2 B1 B2। সেক্ষেত্রে খুব সিম্পল, জাস্ট ফার্স্ট ডায়াগোনাল বরাবর ফার্স্ট মাল্টিপ্লিকেশন করে, যেমন তোমরা বজ্র গুণন করতে ফার্স্ট ডায়াগোনাল বরাবর, তাহলে A1 B2, দেন ফর্মুলার মাইনাস B1 A2 B1 A2। This is the way of expansion of second order determinant. সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে কীভাবে ভাঙাবো? জাস্ট ফার্স্ট ডায়াগোনাল বরাবর প্রথম গুণ মাইনাস সেকেন্ড ডায়াগোনাল বরাবর, এটাকে মুখ্য ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বলা হয়। প্রথমে মুখ্য কর্ণ বরাবর গুণ, দেন মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। ক্লিয়ার? এটা হলো আমার এক্সপ্যানশন অফ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাকে একটা দেখাতে পারি 1 2 3 4। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ফার্স্ট ডায়াগোনাল 4 মাইনাস 3 দুগুণী 6, দ্যাট মিনস মাইনাস 2 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেন সেকেন্ড হলো আমার এক্সপ্যানশন অফ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এক্সপ্যানশন অফ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে কীভাবে এক্সপ্যান্ড করা হয়? A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট রয়েছে। তো থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে ডিরেক্টলি এক্সপ্যান্ড করার কোনো রাস্তা তোমার কাছে নেই। তোমাকে আগে থার্ড অর্ডারকে সেকেন্ড অর্ডারে কনভার্ট করতে হবে, দেন তুমি সেকেন্ড অর্ডারকে যেমন এক্সপ্যান্ড করা শিখেছো তেমনভাবে তোমাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে থার্ড অর্ডার থেকে সেকেন্ড অর্ডারে কীভাবে কনভার্ট করব? প্রথমে আমি A1কে নিলাম। A1 যে কলামে রয়েছে, কোন রো? এই রো এই কলামে রয়েছে। যে কলামে রয়েছে সেই কলাম বাদ দিলে যে ছোট ডিটারমিনেন্টটুকু পড়ে থাকে সেটাকে ফার্স্ট লিখতে হবে। তাহলে B2 B3 C2 C3। দেখো A1 রয়েছে এই কলামটা বাদ দিলাম, এবং এই রোতে রয়েছে এই রোটা বাদ দিলাম। তাহলে আমার পড়ে থাকলো কি? B2 B3 C2 C3, আমরা সেটা লিখলাম। ফার্স্ট অফ অল প্লাস, দেন ফর্মুলার মাইনাস, দেন এলিমেন্ট হলো A2। এবার A2 0 কলাম সেটা বাদ দাও, তাহলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, আমার পড়ে থাকবে কে? এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, পড়ে থাকবে B1 B3 C1 C3, B1 B3 C1 C3, দেন প্লাস মাইনাস, দেন প্লাস A3 ইন্টু A3 0 কলাম সেটা বাদ দাও, তাহলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, থাকবে B1 B2 C1 C2, B1 B2 C1 C2। ক্লিয়ার? এবার তো 2 × 2 অর্ডার হয়ে গেছে ডিটারমিনেন্টগুলোকে নর্মাল যেমন গুণ করতে তেমনই গুণ করবে। A1 ইন্টু B2 C3 B2 C3 মাইনাস C2 B3 মাইনাস A2 ইন্টু B1 C3 মাইনাস C1 B3 প্লাস A3 ইন্টু B1 C2 মাইনাস C1 B2। এবার তুমি এগুলোকে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে তুমি যেটা পাবে ওটাই হবে তোমার এই ডিটারমিনেন্টের ভ্যালু। এটা হলো নর্মাল রাস্তা, নর্মাল ওয়ে তোমাকে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করার। এর সাথে সাথে আরও একটা রাস্তা তোমার কাছে আছে। এখানে আমি যদি আরেকটু করি তাহলে দেখো সিম্পলিফাই করলে কি হয়? A1 B2 C3 মাইনাস A1 C2 B3 মাইনাস A2 B1 C3 প্লাস A2 C1 B3 প্লাস A3 B1 C2 মাইনাস A3 C1 B2। তো তুমি যদি প্লাসের টার্মগুলোকে এক জায়গায় করো, তাহলে কি হয়? A1 B2 C3 প্লাস এটা রয়েছে A2 B3 C1 প্লাস A3 B1 C2, দেন মাইনাসের টার্মগুলোকে যদি কমন নাও তাহলে ফার্স্ট আসে A1 B3 C2 প্লাস A2 B1 C3 প্লাস
A3 C1 B2 বা A3 B2 C1। ক্লিয়ার? এটা হলো আমার এই ডিটারমিনেন্টের ভ্যালু। যে এক্সপ্যানশনটা তোমাদেরকে শেখানো হয়েছে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আর একবার খেয়াল করো। থার্ড অর্ডারের ক্ষেত্রে প্রথমে আমরা কি করলাম, সেকেন্ড অর্ডারে কনভার্ট করতে হয়। তাহলে প্রথমে এই A1কে রাখলাম, A1 যে রো যে কলামে রয়েছে, A1 আমার এই রোতে রয়েছে, এই কলামে রয়েছে, তাই এই রো এবং এই কলাম বাদ দিলাম, বাকি যে ছোটো ডিটারমিনেন্টের উপরে থাকলো সেটাকে লিখলাম। দেন মাইনাস A2 ইন্টু A2 যে রো যে কলাম বাদ দাও, তাহলে এই রো বাদ যাবে, এই কলাম বাদ যাবে, থাকবে কি B1 B3 C1 C3, B1 B3 C1 C3 লিখলাম। দেন প্লাস প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভ হবে, তাহলে A3 ইন্টু A3 যে রো যে কলাম বাদ দিলে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে B1 B2 C1 C2। দেন 2 ইন্টু 2 অর্ডার এক্সপ্যানশন যেভাবে করা হয়, ফার্স্ট ডায়াগোনাল বরাবর গুণ মাইনাস সেকেন্ড ডায়াগোনাল বরাবর গুণ, সেভাবে করা হয়েছে। দেন এদেরকে নর্মাল মাল্টিপ্লিকেশন করে জাস্ট পজিটিভ টার্মগুলোকে একদিকে এবং নেগেটিভ টার্মগুলোকে একদিকে ক্যালকুলেশন করা হয়েছে। এটা হলো আমার এক্সপ্যানশন অফ থার্ড অর্ডার ডিটারমিনেন্টের একটা রাস্তা। আর একটা ইজিয়েস্ট ওয়ে রয়েছে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করার জন্য, সেটা হলো আমার সারাস নিয়ম বলা হয়। সারাস নিয়ম, SARRUS, সারাস রুলস, বাংলায় একে সারাস নিয়ম বলা হয়। তো সারাস নিয়মের সাহায্যে আমরা খুব ইজিলি ক্যালকুলেশনটা করতে পারি। কি সেই সারাস নিয়ম? দেখো, আমি এই ডিটারমিনেন্টকে ভ্যালুটা সারাস নিয়মের সাহায্যে কীভাবে বের করব। প্রথমে আমি এর রাপে একটা ডিটারমিনেন্ট লিখছি, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এরপরে আমি এই প্রথম যে কলাম দুটো রয়েছে সেই কলাম দুটোকে আবার পিছনে লিখছি, তাহলে A1 B1 C1 A2 B2 C2। ক্লিয়ার? কি করলাম, যে ডিটারমিনেন্টটা ছিল সেটাকে লিখলাম আর ফার্স্ট কলাম দুটোকে আবার রিপিট করে লিখলাম। ওকে, এবার তুমি প্রথমে মুখ্য কৌণ মানে ফার্স্ট ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লিকেশন করবে। এটা একটা আমার ফার্স্ট ডায়াগোনাল, এটা একটা ফার্স্ট ডায়াগোনাল, এটা একটা ফার্স্ট ডায়াগোনাল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করলে কি আসে, A1 B2 C3, দেখো A1 B2 C3 পেয়েছো, প্লাস A2 B3 C1 A2 B3 C1 পেয়েছো, প্লাস A3 B1 C2 A3 B1 C2। ক্লিয়ার? ফার্স্ট ডায়াগোনাল বরাবর গুণ করলাম, মাইনাস এবার সেকেন্ড ডায়াগোনাল বরাবর আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। সেকেন্ড ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লিকেশন কীভাবে করব? দেখো, এখানে আমার টার্মগুলো একটু সরে গেছে। আমি এটা হলো আমার সেকেন্ড ডায়াগোনাল, A1 B3 সরি একটু ভুল হলো, এটা হলো আমার একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল এবং এটা একটা ডায়াগোনাল। ক্লিয়ার? তাহলে আমার কি হয়, A2 B1 C3, দেখো A2 B1 C3 পেয়েছি, A1 B3 C2 A1 B3 C2 পেয়েছো, দেন A3 B2 C1 A3 B2 C1। ক্লিয়ার? এটা হলো আমার সেকেন্ড ডায়াগোনাল। ব্যাস, তাহলে আমরা সিঙ্গেল লাইনে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারি। তো মাইন্ড ইট, এই সারাস রুলসটা শুধুমাত্র থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, 2 বা হায়ার অর্ডারের ক্ষেত্রে এই সারাস রুলসটা প্রযোজ্য নয়। এটা শুধুমাত্র থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বারবার করে বলছি, এই সারাস রুলসটা শুধুমাত্র থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি কারো ক্ষেত্রে মানে 2 × 2 কিংবা তার হায়ার অর্ডার থার্ড অর্ডার থেকে হায়ার অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই জন্য এটা আমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম এই কারণের জন্য যে ইজিলি তুমি ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে এই সারাস রুলসের সাহায্যে করতে পারো। কিন্তু আমরা ম্যাক্সিমাম অঙ্কের ক্যালকুলেশনটা করব এর আগে যে রুলসটা তোমাকে দেখানো হয়েছে ওই রুলসের সাহায্যেই। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম এক্সপেনশন অফ 2 and 3 অর্ডার ডিটারমিনেন্ট।
সাথে সাথে সারাস রুলস। দেন আসছি আমরা মাইনর। মাইনর কি জিনিস বা মাইনর কাকে বলা হয়? দেখো একটা ডিটারমিনেন্ট রয়েছে আমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই ডিটারমিনেন্টের যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ A1 এলিমেন্টটি যে রো যে কলামে রয়েছে সেই রো সেই কলাম বাদ দিলে A1 এলিমেন্ট এটা কোন রোতে রয়েছে? এই রোতে রয়েছে এবং এই কলামে রয়েছে, তাহলে যে রো যে কলামে রয়েছে সেই রো সেই কলাম বাদ দিলে যে ছোট ডিটারমিনেন্টটুকু পড়ে থাকে, ছোট ডিটারমিনেন্টটুকু কি পড়ে রয়েছে না পড়ে রয়েছে B2 B3 C2 C3। যে ছোট ডিটারমিনেন্টটুকু পড়ে রয়েছে তাকে বলা হয় ওই এলিমেন্টটির মাইনর। তাহলে মাইনর অফ A1 equal to this। যদি তোমাকে বলা হতো যে মাইনর অফ B2 তাহলে কি করতাম? B2 যে রো যে কলাম সেটা বাদ দাও। B2 কোন রো কোন কলাম? এই কলামে রয়েছে, এই রোতে রয়েছে, তাহলে বাদ দিলে থাকবে কে? A1 A3 C1 C3। তাহলে A1 A3 C1 C3। সাপোজ মাইনর অফ B3 ইকুয়াল টু কি? B3 0 যে কলাম সেটা বাদ দাও, তাহলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, থাকবে A1 A2 C1 C2, থাকবে A1 A2 C1 C2। ক্লিয়ার? তাহলে মাইনর বলতে আমরা প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু মাইনর বের করতে পারি। মাইনর বলতে কি বোঝায়? কোন একটা এলিমেন্টের মাইনর বলতে বোঝায় ওই এলিমেন্টটি যে রো যে কলামে রয়েছে সেই রো সেই কলাম বাদ দিলে যে ছোট ডিটারমিনেন্টটুকু পড়ে থাকে তাকে বলা হয় ওই এলিমেন্টের মাইনর। এবার তুমি এটাকে নর্মালি যেমন 2 into অর্ডার এক্সপ্যান্ড করতে চাও তো সেরকম করতে পারো, B2 C3 মাইনাস C2 B3। ক্লিয়ার? আমি তোমাকে একটা এক্সাম্পল হিসাবে একটা দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমাকে মাইনর অফ সাপোজ মাইনর অফ 5 বের করতে হবে। মাইনর অফ 5 নয়, মাইনর অফ 7 বের করতে হবে। তো মাইনর অফ 7 সমান সমান কী হবে? 7 0 যে কলাম সেটা বাদ দিলাম, তাহলে আমি সাপোজ এই কলাম বাদ দিতে হবে, এই রো বাদ দিতে হবে, থাকলো কি 2 3 5 6, that means 12 minus 15, that means minus 3 is the minor of 7. Suppose minor of 8 0 যে কলাম সেটা বাদ দাও, তাহলে আমার বাদ যাবে এই কলাম, বাদ যাবে এই রো, থাকবে কে 1 3 4 6, that means 6 minus 12, that means minus 6 is the minor of 8. Clear? Then cofactor। তাহলে আমরা শিখলাম মাইনর কি জিনিস, দেন আমার হলো কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। ইংলিশ টার্মগুলো ভালো করে খেয়াল রাখবে, কেননা এর পরবর্তীতে কিন্তু বাংলা টার্মগুলো আর পাওয়া যাবে না। তো কোফ্যাক্টর বা সহগুণনীয়ক কি? দেখো কোফ্যাক্টর একটা ফর্মুলা রয়েছে। কোফ্যাক্টর কি? কোন একটা এলিমেন্টের কোফ্যাক্টর বলতে বোঝায় ওই এলিমেন্টটা যে রো যে কলামে রয়েছে সেই রো সেই কলাম বাদ দিলে বাকি যে ছোট ডিটারমিনেন্ট পড়ে থাকে সেটি এবং ওই এলিমেন্টটির চিহ্ন বা চিহ্ন সমেত ওর মাইনরকে বলতে পারো, বলা হয় কোফ্যাক্টর। মানে কোন একটা এলিমেন্ট, সাপোজ আমার এখানে রয়েছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, যে কোনো একটা এলিমেন্টের কথা যদি আমরা ভাবি, সাপোজ B2 এর কোফ্যাক্টর কি হবে না, B2 এর যে রো যে কলাম সেটা বাদ দিলাম, তাহলে আমার এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, থাকবে A1 A3 C1 C3। বেসিক্যালি এটা আমরা কি লিখলাম?
এই বি2র মাইনর লিখলাম। এবার এই বি2র যে সাইন বা চিহ্ন, বি2র চিহ্ন কি, তুমি অল্টারনেটিভ প্লাস মাইনাস হিসাব করে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস অফ দিস, দ্যাট মিনস হলো প্লাস অফ a1 c3 minus c1 a3, this is the cofactor of b2। দেখো এখানে এই নয় যে এরকম পরপর ঘুরে আসতে হবে, তুমি যেদিক থেকে যে কোনো দিক থেকে হিসাব করতে পারো, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, যে কোনো জায়গা থেকে চিহ্ন হিসাব করতে পারো। তো সাপোজ আমার c2, কোফ্যাক্টর অফ c2, তাহলে c2 0 যে কলাম সেটা বাদ দিলাম, তাহলে আমার এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, থাকবে কে a1 a3 b1 b3, এটা হলো ওর মাইনার লেখা হলো, c2 মাইনার লেখা হলো। এবার c2 সাইন লিখতে হবে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো মাইনাস মাইনাস অফ a1 b3 মাইনাস b1 a3, দিস ইজ দ্য কোফ্যাক্টর অফ c2। তাহলে মাইনার আর কোফ্যাক্টর মধ্যে ডিফারেন্সটা কি হলো? উইদাউট সাইন, চিহ্ন ছাড়া সেটা হলো মাইনার, উইথ সাইন চিহ্ন সমেত সেটা হলো কোফ্যাক্টর। পরীক্ষার সময় খুব গুলিয়ে যায় মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে, কে মাইনর কোনটা কোফ্যাক্টর। তো একটা জিনিস খেয়াল করবে, কোফ্যাক্টর লিখতে গেলে মাঝখানে একটা সাইন চিহ্ন দিতে হয়, সেজন্য কোফ্যাক্টর হিসাব করতে গেলেও সাইনের হিসাব করতে হয়, কিন্তু মাইনর লিখতে গেলে কোনো সাইনের লিখতে হয় না, তাই মাইনরের ক্ষেত্রে কোনো সাইনের ক্যালকুলেশন করতে হয় না। আশা করি আর ভুলবে না। তাহলে মাইনর কি? কোনো একটি এলিমেন্ট যে রো যে কলামে রয়েছে সেই রো সেই কলাম বাদ দিলে যে ছোট ডিটারমিনেন্টটুকু পড়ে থাকে সেটাকে বলা হয় ওই এলিমেন্টের মাইনর, আর চিহ্ন সমেত মাইনরটাকে বলা হয় কোফ্যাক্টর। দেন আসছি নির্ণায়কের সমষ্টি, অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট। দেখো এডিশন অফ ডিটারমিনেন্ট মিনস a1 প্লাস k1 a2 a3 b1 প্লাস k2 b2 b3 c1 প্লাস k3 c2 c3। সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে এরকম, আমি যদি চাই এই ডিটারমিনেন্টটাকে আমি এভাবে লিখতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এখানে প্লাস সাইন রয়েছে না, প্লাস অফ k1 k2 k3 a2 b2 c2 a3 b3 c3। তার মানে কি, যদি কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটি রো বা কোনো একটি কলাম বরাবর কোনো একটি সংখ্যা অ্যাডিশন আকারে থাকে, তাহলে তুমি ওই কলাম বা ওই রো বরাবর ওকে এক্সপ্যান্ড করে দুটো ডিটারমিনেন্টে ভেঙে লিখতে পারো। তারপরে এখানে আমরা a1 b1 c1 একটা লিখেছি, বাকি দুটো কলাম কিন্তু আনঅল্টারেটিভ ছিল বা আছে, এবং আরেকটা লিখেছি k1 k2 k3, বাকি দুটো কলাম কিন্তু আনঅল্টারেটিভ রয়েছে। সুতরাং কোনো একটা ডিটারমিনেন্ট যদি সামথিং প্লাস আকারে থাকে তবে তাকে এক্সপ্যান্ড করে এভাবে দুটো ডিটারমিনেন্টে প্রকাশ করা যায়। দেখো প্রবলেমটা এখানে নয়, প্রবলেমটা হলো এই যে যদি কোনো ডিটারমিনেন্টের দুটি কলাম বা দুটি রো আনঅল্টার্ড থাকে তাহলে ওই ডিটারমিনেন্টগুলোকে অ্যাডিশন করে বা যোগ করে তুমি একটা ডিটারমিনেন্টে প্রকাশ করতে পারো। কিভাবে না, যে কলামটি তোমার আনঅল্টার, যে কলামটি তোমার সেম নয়, এখানে যেমন এই কলামটি এবং এই কলামটি এই কলামটি এবং এই কলামটি এবং এই কলামটি এই কলামটি সেম, এরা দুজনে সেম নয়, তাহলে আমরা লিখতে পারি এটা প্লাস, যেহেতু মাঝখানে প্লাস সাইন রয়েছে, এটা প্লাস এটা, আর বাকি যে দুটো কলাম আনঅল্টার্ড রয়েছে তারা অ্যাজ ইট ইজ আনঅল্টার্ড থাকবে। এটা হলো অ্যাডিশন অফ ডিটারমিনেন্টের যোগ। দেন আমরা হলো নির্ণায়কের গুণ কিভাবে করতে হয়। তো নির্ণায়কের গুণ আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শিখেছি গুণ দু রকমের হয়, একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশান ছিল, একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ছিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নির্ণায়কের ক্ষেত্রে ঠিক তাই, নির্ণায়কের ক্ষেত্রে প্রথম গুণটা হলো আমার স্কেলার মাল্টিপ্লিকেশান, দেন হলো ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশান বা নির্ণায়ক গুণ। স্কেলার মাল্টিপ্লিকেশান মিনস
ধরো সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে a ইকুয়াল টু আমার a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 একটা ডিটারমিনেন্ট রয়েছে a ইকুয়াল টু দিস। আমার কোনো একটি রো বা কোনো একটা কলামকে ধরো এটাকে আমি 2 mod of a বানাতে হবে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ওই 2 দিয়ে ম্যাট্রিক্সের ভেতরে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হয়, কিন্তু ডিটারমিনেন্ট ক্ষেত্রে তা করা দরকার হয় না। এই 2টাকে তুমি যে কোনো একটি রো বা যে কোনো একটি কলাম বরাবর মাল্টিপল করে দিলেই হবে। তো আমি চাই এই কলাম বরাবর, চাই এই কলাম বরাবর, বা চাই এই কলাম বরাবর, বা এই রো বরাবর, বা এই রো বরাবর, বা এই রো বরাবর, যে কোনো একটি রো বা যে কোনো একটি কলাম বরাবর ওই 2টাকে মাল্টিপ্লিকেশন করে দিলেই হবে। সবার সাথে মাল্টিপ্লিকেশন করার কোনো দরকার নেই। তাহলে আমি যদি চাই আমি একে বরাবর গুণ করবো, তাহলে a1 a2 a3 2 into b1 2 into b2 2 into b3 c1 c2 c3। দিস ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট। কোনো একটা ডিটারমিনেন্টকে যদি স্কেলার সংখ্যা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে সমস্ত এলিমেন্টগুলোকে মাল্টিপ্লিকেশন করা দরকার নেই। কোনো একটি রো বা কোনো একটি কলাম বরাবর যদি মাল্টিপ্লিকেশন করে দেওয়া হয় তাহলে ওই ডিটারমিনেন্টটাকে ওই স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করা যাবে। এটাই হলো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের বিরুদ্ধে ডিফারেন্স। ম্যাট্রিক্স একটা সিঙ্গেল সিস্টেম ছিল, ওখানে কোনো কিছু দিয়ে মাল্টিপল করলে সবাইকে মাল্টিপল করতে হতো, কোনো কিছু কমন নিতে গেলে সবার থেকে কমন নিতে হতো, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। কোনো একটি রো বা কোনো একটি কলাম বরাবর কোনো কিছু গুণ করা হলেই ওই ডিটারমিনেন্টটাকে ওই ধ্রুবক পদ দ্বারা গুণ করা বোঝাবে। এবং শুধু তাই নয়, মেইন ব্যাপারটা হলো যে কোনো একটি রো বা কোনো একটি কলাম থেকে যদি কিছু কমন যায় তবেই তুমি ওটাকে কমন নিতে পারবে, সবার থেকে কমন যাওয়ার কোনো দরকার নেই। এটাই হলো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে ডিফারেন্স। স্কেলার মাল্টিপ্লিকেশন শিখলাম, এবার হলো ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশন। ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশন আমরা যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রো কলাম ওয়াইজ শিখেছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনও রো কলাম ওয়াইজই করতে হবে। মানে রো কলাম মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স যেমন করতে, ডিটারমিনেন্টের ক্ষেত্রেও রো কলাম মাল্টিপ্লিকেশন একই প্রসেসে হবে। শুধুমাত্র এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, ধরো সাপোজ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 একটা 3 into 3 একটা ডিটারমিনেন্ট রয়েছে। একে যদি তুমি সাপোজ একটা p1 p1 p2 q2 একটা 2 into 2 অর্ডার ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশন করতে যাও তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওটা করা যেত না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে করা যাবে। কিভাবে করতে হবে? তখন এই 2 into 2 অর্ডার ডিটারমিনেন্টটাকে তোমাকে 3 into 3 অর্ডারে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে? এটাকে লিখতে হবে 1 0 0 0 0 p1 q1 p2 q2। তাহলে কি লিখলাম? 1 0 0 1 0 0 ডায়াগোনাল সরি রো বরাবর এবং কলাম বরাবর 1 0 0 লিখে তুমি ওটাকে 3 into 3 অর্ডার করে দিলে। এবার নর্মাল মাল্টিপ্লিকেশন যেমন করো রো কলাম বরাবর তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রথমে এর দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেম মাল্টিপ্লিকেশন করতে পারবে। দেন হলো নির্ণায়কের বৈশিষ্ট্যসমূহ বা প্রপার্টিস। কোনো নির্ণায়কের ফার্স্ট প্রপার্টিসটা ভালো করে খেয়াল করবে। প্রপার্টিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের অঙ্ক করতে যাব এই প্রপার্টিসগুলো না জানলে বা প্রপার্টিস জানা না থাকলে ক্লিয়ারলি ডিটারমিনেন্ট করা যাবে না। ফার্স্ট প্রপার্টিস, কোনো নির্ণায়কের রো সমূহের পদগুলি কলাম বরাবর এবং কলাম সমূহের পদগুলি রো বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। মানে ধরো সাপোজ এ একটা ডিটারমিনেন্ট রয়েছে, আমার ডিটারমিনেন্ট হলো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ক্লিয়ার? যদি এই নির্ণায়কটি কোনো নির্ণায়কের রো সমূহের পদগুলি কলাম বরাবর, মানে রো সমূহের পদগুলিকে কী বরাবর লিখতে বলছে? কলাম বরাবর লেখা হয়। তাহলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 রো সমূহের পদগুলিকে যদি কলাম বরাবর লেখা হয় তবে ওই ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না।
মান অপরিবর্তিত থাকে। কোনো নির্ণায়কের রো সমূহের পদগুলি কলাম বরাবর এবং কলাম সমূহের পদগুলি রো বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। মানে এর মান যদি তোমার 5 হয় তাহলে এর ভ্যালুও 5ই হবে। ক্লিয়ার? সেকেন্ড, কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন রো কিংবা কলাম যদি পরস্পর স্থান পরিবর্তন করে, এখানে অ্যাকচুয়ালি এটা কি করা হয়েছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটাকে ট্রান্সপোজ বলি, যে একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ট্রান্সপোজ করা হলে ভ্যালু আনঅল্টার্ড থাকে, অপরিবর্তিত থাকে। সেকেন্ড বৈশিষ্ট্য, কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন মানে পাশাপাশি, কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন রো কিংবা কলাম যদি পরস্পর স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। মানে দুটো নির্ণায়কের একটা নির্ণায়কের দুটি সংলগ্ন মানে পাশাপাশি, মানে এটা কিংবা এটা এরকম সংলগ্ন রো কিংবা কলাম যদি পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে সাপোজ আমার এই কলামটা এখানে যাবে আর এই কলামটা এখানে যাবে, এই কলামটা এখানে আসবে। যদি আসে তাহলে কি হবে, B1 B2 B3 A1 A2 A3 C1 C2 C3। এক্ষেত্রে আমি কি করলাম, এটা হলো ফার্স্ট কলাম, C1 এর আগে পাঠিয়ে দিলাম C2-র জায়গায়, C2-কে পাঠিয়ে দিলাম C1-এর জায়গায়। এরকমভাবে যদি কোনো কলাম কিংবা কোনো রো, এটা আমি কলাম এক্সাম্পল দিলাম, যদি রো বরাবর ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। মানে এক্ষেত্রে দিস ইজ দ্য মোড অফ মাইনাস মোড অফ দিস। দুটি সংলগ্ন রো কিংবা কলাম যদি পরস্পর স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। একে এখান থেকে চেঞ্জ করার ফলে এর ভ্যালু যদি 5 আসে তো এর ভ্যালু 5ই আসবে, কিন্তু চিহ্নে এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে। ক্লিয়ার? 3 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো নির্ণায়কের দুটি রো বা কলাম পরস্পর অভেদ হলে, অভেদ মিন্স আইডেন্টিক্যাল, মানে একই, কোনো ডিটারমিনেন্টের দুটি রো বা কলামের ভ্যালু যদি পদগুলি যদি একই থাকে, পরস্পর যদি অভেদ হয় তবে তার মান 0 হয়। মানে A1 A2 A3, সাপোজ এখানেও আর একটা তুমি পেয়েছো A1 A2 A3, যেহেতু দুটো কলাম এর পদ সংখ্যাগুলো একই, সেক্ষেত্রে দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। যদি কোনো রো বা কলাম বরাবর কোনো একটি ডিটারমিনেন্টের সংখ্যা একই থাকে, যদি রো কি, এটা আমি কলাম বরাবর দেখালাম, যদি রো বরাবর একই থাকে সেক্ষেত্রেও ভ্যালু কি 0। কোনো নির্ণায়কের দুটি রো বা কলাম পরস্পর অভেদ হলে তার মান 0 হয়। দেখো, অভেদ মিন্স পরস্পর অভেদ, মানে A1 A1 A2 A2 A3 A3 পরস্পর অভেদ হয় তবে তার মান 0 হয়। 4 নাম্বার, কোনো নির্ণায়কের একটি রো বা কলামের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো রো বা কলামের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পর যোগ বা বিয়োগ করা হলে, যোগ বা গুণ বা ভাগ নয়, যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। এটা একটু লেন্দি কিন্তু মনে রাখতে হবে, সবচেয়ে বেশি ইউজ হয়। কোনো একটি নির্ণায়কের রো বা কলামের প্রত্যেকটি পদের সঙ্গে, তবে সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে ডিটারমিনেন্ট রয়েছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ডিটারমিনেন্টের কোনো একটি রো বা কলামের প্রত্যেকটি পদের সঙ্গে, সাপোজ এই রো বা কলামের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো রো বা কলামের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। মানে যদি এই কলামকে তুমি কোনো কিছু দিয়ে গুণ করে এর সাথে কিংবা এর সাথে যোগ বা বিয়োগ করো তবে এই ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত থাকবে। মানে তুমি যদি চাও, ধরো সাপোজ এই কলামটাকে তুমি 5 দিয়ে গুণ করে এর থেকে বাদ দেবে, তবেও এর ভ্যালু অপরিবর্তিতই থাকবে। আবার বলছি, ধরো সাপোজ তুমি এই
কলাম রোকে কোনো কিছু দিয়ে মাল্টিপল করে যদি এই কলাম থেকে এই রো থেকে বাদ দাও বা এই রোর সাথে যোগ করো, তাহলে এই ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত থাকবে। কোনো নির্ণয়কের একটি রো বা কলামের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো রো বা কলামের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করা হলে নির্ণয়কের মান অপরিবর্তিত থাকে। মানে আবার বলছি, কোনো একটি রো বা কোনো একটি কলামকে, কোনো একটি রো এর প্রত্যেকটা এলিমেন্টকে, কোনো একটি রো এর প্রত্যেকটা এলিমেন্টকে কোনো একটি ধ্রুবক পদ দিয়ে গুণ বা বিয়োগ করে যদি অপর কোনো রো বা কলাম থেকে বিয়োগ করা হয়, তবে ওই ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত থাকবে। তাহলে সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ডেল ইকুয়াল টু রয়েছে 1 2 3 4 5 6 8 11 9 11 13। দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো একটু বড় বড়, আমি যদি চাই ছোট করতে পারি। কীভাবে ছোট করব? তাকে একে 2 দিয়ে মাল্টিপল করে এই কলামের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপল করে এই কলাম থেকে বাদ দেওয়া হয়, তবে ভ্যালুগুলো অনেক ছোট হয়ে যাবে। মানে 1 2 3 4 5 6 আমি এই কলামকে 2 দিয়ে মাল্টিপল করছি, আর এর থেকে বাদ দিচ্ছি। লেখার স্টাইলটা একটু খেয়াল করবে। কাকে চেঞ্জ করছি? C3 কে চেঞ্জ করছি। যাকে চেঞ্জ করছি তাকে প্রাইম চিহ্ন দেওয়া হয়। C3 চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? না, C3 থেকে যা চেঞ্জ করবে তার থেকে বাদ দিতে হবে। C3 থেকে বাদ দেওয়া হলো কি? 2 ইন্টু C2, 2 ইন্টু C2, মানে C2কে 2 দিয়ে মাল্টিপল করে C3 থেকে বাদ দেওয়া হলে C3 অপারেশনটা কমপ্লিট হবে। তাহলে 9 মাইনাস 8 মিনস 1, 11 মাইনাস 10 মিনস 1, 13 মাইনাস 12 মিনস 1। তাহলে এবার তুমি যদি চাও তো নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেও অঙ্কটা করা যাবে। সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। 5 নাম্বার, কোনো নির্ণয়কে যদি শুধুমাত্র প্রথম কর্ণ বরাবর পদ থাকে, বাকি পদ যদি শূন্য থাকে, তবে ওই নির্ণয়টিকে কর্ণ বরাবর পদগুলির গুণফল আকারে প্রকাশ করা যায়। তো সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে a1 0 0 0 b1 0 0 0 c1, একটা ডিটারমিনেন্ট রয়েছে। এই ডিটারমিনেন্টটাকে যেহেতু ফার্স্ট ডায়াগোনাল বরাবর সংখ্যা রয়েছে, বাকি সংখ্যাগুলো সব শূন্য, তাই এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে অ্যান্সার হবে a1 b1 c1। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস ডিটারমিনেন্ট। মানে এই ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করা হলে তুমি এটাই পাবে। সেটাই লেখা হয়েছে, কোনো নির্ণয়কে যদি শুধুমাত্র প্রথম কর্ণ বরাবর পদ থাকে, প্রথম কর্ণ বরাবর পদ থাকে, বাকি পদ যদি শূন্য থাকে, বাকি পদগুলো যদি শূন্য থাকে, তবে ওই নির্ণায়কটিকে কর্ণ বরাবর পদগুলির গুণফল আকারে প্রকাশ করা যায়। তবে ওই নির্ণায়কটিকে কর্ণ বরাবর পদগুলির গুণফল আকারে প্রকাশ করা যায়। ক্লিয়ার? সেকেন্ড লাস্ট ওয়ান প্রপার্টিস কি না, কোনো নির্ণায়কের যদি কোনো একটি রো বা কলামের কেবলমাত্র একটি নন জিরো পদ থাকে, তবে ওই বড় নির্ণায়কটিকে ওই নন জিরো পদটির কোফ্যাক্টর হিসেবে লেখা যায়। মানে ধরো সাপোজ একটা ডিটারমিনেন্ট এরকম রয়েছে 1 2 3 4 0 0 7 6 8। তাহলে এক্ষেত্রে দেখো এই রো বরাবর একটি মাত্র নন জিরো এলিমেন্ট রয়েছে। যদি কোনো একটি রো বা কলামে কেবলমাত্র একটি নন জিরো পদ থাকে, এখানে একটি নন জিরো পদ থাকে, তবে ওই বড় নির্ণায়কটিকে ওই নন জিরো পদটির কোফ্যাক্টর হিসেবে লেখা যায়। তার মানে এই বড় ডিটারমিনেন্টটাকে তুমি একবারে লিখতে পারো প্লাস মাইনাস, দ্যাট মিনস চিহ্ন হলো মাইনাস 4 ইন্টু ওর কোফ্যাক্টরটা, কি এই রো কলাম বাদ দাও 2 3 6 8। তবে এর যা অ্যান্সার বা এর যা ভ্যালু হবে, এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলেও ভ্যালু একই আসবে। আবার বলছি দেখো, ধরো সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে 1 2 3 4 5 6 0 0 1, সেক্ষেত্রে 0 0 1 না 0 0 6,
সেক্ষেত্রে যেহেতু এই কলাম বরাবর 4 5 6 0 0 6, এক্ষেত্রে দেখো আমি যেহেতু এই কলাম বরাবর একটি মাত্র নন জিরো এলিমেন্ট রয়েছে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে তুমি, যেহেতু এই কলাম বরাবর একটি মাত্র নন জিরো এলিমেন্ট রয়েছে, তাই এই বড় ডিটারমিনেন্টটাকে তুমি ছোট ডিটারমিনেন্টটাকে লিখতে পারবে কিভাবে না, এই যে নন জিরো এলিমেন্ট রয়েছে, নন জিরো এলিমেন্টের সাইন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 6 ইন্টু এই নন জিরো এলিমেন্টটির কোফ্যাক্টর বা মাইনার বলতে পারো কি, এই রো এই কলাম বাদ দিলে যার পড়ে থাকবে 1 2 4 5, দ্যাট মিন্স 6 ইন্টু 5 মাইনাস 8, দ্যাট মিন্স 6 ইন্টু মাইনাস 3, দ্যাট মিন্স মাইনাস 18 ইজ দ্য অ্যান্সার। এই বড় ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলেও তোমার মাইনাস 18ই অ্যান্সার আসবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা ডিটারমিনেন্টের অঙ্ক শুরু করব।